একটা বিষয় নিয়ে তোমাকে নিয়ে চর্চা হচ্ছে, একজন পলিটিক্যাল লিডারের সঙ্গে তোমায় দেখা গেছে একই মঞ্চ শেয়ার করতে। আবার রেগে গেলে শুধু আমাকে কিছু করতে হয় না, শুধু তাকিয়ে থাকতে হয় স্থির দৃষ্টি। কিন্তু এক্ষেত্রে জীবন তার সহজ সরল, মনে হয় যেন গ্রিন টি, তাই আজকের আলোচনায় রান্না বাটি। তো প্রথম কখন লিখলি এটা? এক্ষুনি তোমাকে দেখে এসেছে। বাবা, আমি আজকে বইমেলায় এবার বইমেলায় বই বেরোচ্ছে না? আচ্ছা, মনে রাখছি। তো তুমি কি নেবে বলো, গ্রিন টি, ঝিনটি, পজিটিভিটি, কোনটি তুমি খেতে চাইবে? ঠিক আছে, ভিটামিন ডিটাই থাক। আচ্ছা, ভিটামিন ডি নিয়ে শুরু করা যাক রান্নাবাটি। এবং এখানে দেখতে পাচ্ছি আবার তোমাকে ওই ডিভা লুকটায় পাচ্ছি, যেটা প্রথম চোখে আটকে গেছিল, যেটা আমরা শ্রীকান্ততে পেয়েছিলাম। এই মানে কিন্তু দুটো লুক তো আলাদা, লুকের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করেছিলে? লুক আলাদা হয় না, চরিত্র আলাদা হয়, মনটা আলাদা হয়ে যায়, দেখতে আলাদা হয়ে যায়। মানে একই মানুষ, একই রকমের হয়তো খানিকটা জামা কাপড় পরে, কিন্তু ওই আর কি ভিতরে যে মনটা নিয়ে ফ্লোরের মধ্যে আসছি, যে চরিত্রটাকে ভিতরে ধারণ করে আমি ফ্লোরের মধ্যে আসছি, তার জন্যই বোধহয় অনেকটা দেখতে আলাদা হয়ে যায়। তার সাথে তো মেকআপ, তোমার হেয়ার, মানে কেশসজ্জা যেটা বলে, কেশসজ্জা, মেকআপ, পোশাক পরিচ্ছদ, অনেকটা ছোট 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 করে সব জিনিসটা অ্যাড করে একটা সম্পূর্ণ একটা অন্য মানুষ হয়েই আমরা ফ্লোরে যাই। আচ্ছা, তুমি তো নিজেও রান্না করতে খুব ভালোবাসো এবং খুব ভালো রান্না করো, এটাও শুনেছি। তোমার রান্না শেখার হাতে খড়িটা কিভাবে হয়েছিল? আমার রান্না শেখার হাতে খড়ি প্রথমত আমি আমার মাকে একটু হেল্প করতে গিয়ে রান্নাটা শিখি। আমার মা ধরো কখনো কাজে বেরোলো, একটু আদা জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখে যায় না বাটিতে করে, যে একটু নরম হয়ে গেলে বাটতে সুবিধা হয়। মিক্সি টিক্সি তো তখন নেই, তো আমি খুবই ছোট তখন, তো আমি মাকে একটু হেল্প করবো বলে, বা ধরো আলুটা আর উচ্ছেটা একটু কেটে রেখে গেছে, ভিড়ে এসে ভাজবে, বেলা হয়ে যাচ্ছে, মা আসছে না, আমি তখন কি করতাম, বেটে মাকে সারপ্রাইজ, কিন্তু তাও বকা খেতাম কারণ পড়াশোনা ফেলে এসব করেছি, কিন্তু মাকে হেল্প করবো বলেই প্রথম আমার রান্নাঘরে ঢুকে এরকম টুকটাক কাজকর্ম করা। এবং মা খুব ভয় পেত যে গ্যাস ফ্যাস থেকে যদি আগুন লেগে যায়, কিছু হয়ে যায়, ফলে খুবই বকুনি খেতাম, কিন্তু আমি মাকে হেল্প করবো বলেই এই ধরনের জিনিস মাঝে মাঝেই করে ফেলতাম। তারপরে বিভিন্ন লোকজনের সাথে আলাপ হয়েছে জীবনে, আমার এক টিচারের সাথে, মানে তার থেকে আমি প্রচুর রান্নাবান্না শিখেছি আর কি। ঠিক আছে, মানে সেও আর কি একদম বাঙাল ছিলেন আর কি, আর ভীষণ খুব ফাস্ট রান্না করতে পারতেন, সব কিছু দিয়ে রান্না করতে পারতেন, এবং হাতের রান্না ছিল, শুধু রান্নাঘর খুব নোংরা করে রান্না করতেন, এইটা আমার মনে আছে। রান্নাঘর ভীষণভাবে মানে মেসি করে এদিক ওদিক ছড়িয়ে কিন্তু দারুণ রান্না করতে পারতেন। তুমি কিরকম রান্নাঘর খুব ক্লিন করে পারো নাকি? রান্নাঘর রান্না করার সময় খুব একটা যে ক্লিন হয়ে থাকে তা না, কিন্তু রান্না করার পর আমার ক্লিন না হলে পরে অসুবিধা হয়, তো আমি সেটা তখন ক্লিন করে আর কি পুরোটা। কিন্তু আমি যেটা করি, আমার মা বলে তুই রান্নাঘরে ঢুকলি মানে এক গাদা বাসন ভরাবি, মানে সিঙ্কে বাসন এইরকম হয়ে যায়, মানে যেটা মারা কি করে, মাদের একটা আন্দাজ আছে যে এই চামচটা দিয়ে আমি দুটো তিনটে জিনিস করে ফেলবো, তারপর ওটা আমি এতে দেবো, আমি প্রত্যেকটার জন্য চামচ বার করে ফেললাম, বাটি বার করে ফেললাম, এইসব জিনিসপত্র আমি একটু করে ফেলি, কিন্তু গোছাই আমি শেষে আমিই গোছাই। তুমি সুনিধি, একটা জিনিস হয় অনেক ক্ষেত্রে আমরা পাই, রান্না করার সময় পাশ থেকে এক একজন লোক শুধু ফোকর দালিল এটা এইভাবে করে না, ওটা করলে খুব ভালো হয় না, আমার সাথে সেটা কেউ করতে আসে না, কারণ আমার তো একটা প্রচন্ড কড়া টিচারের একটা ইমেজ আছে, যতটাই আমি ছ্যাবলা ইয়ার্কি মারছি, হা হা হি করছি, আবার রেগে গেলে শুধু আমাকে কিছু করতে হয় না, শুধু তাকিয়ে থাকতে হয় স্থির দৃষ্টিতে, সে বুঝে যায়, চলে যাবে। শোভনদা এটা বুঝে গেছে, মানে বুঝতে, হ্যাঁ, প্রথম আমাকে অকারণে হেল্প করতে আসতো, পাট চালালে তুই হেল্প করতে হবে, মাছ ভাজবো, কড়াইয়ের মধ্যে একদিন দেখি হাফ কড়াই তেল, মানে ধর 4 টুকরো মাছ ভাজবো, হাফ কড়াই তেল দিয়েছে। ঠিক আছে, আর আমার জিনিস নষ্ট করলে সব থেকে মাথা গরম হয়ে যায়। তুমি জানো না, খুব ভালো কথা, সেটা নিয়ে সমস্যা নেই, তাহলে শেখো, দেখো, অবজার্ভ করো। ঠিক আছে, কড়াইতে তুই হাফ কড়াই তেল দিয়েছিস মাছ ভাজার জন্য, তো যাই হোক, তো এইরকম হতো, তো এখন আর সেটা করতে আসে না, এখন আমাকে বলে যে তুই বলে দে আমাকে যে কি করতে হবে,
তো তখন আমি ওকে একটা কিছু হয়তো একটা কাজ দিয়ে দিলাম যে এইটা তুই কর। হ্যাঁ, সেটা আমার মায়ের ক্ষেত্রে আবার কখনো কখনো আমার একটু গল্প করতে করতে ইচ্ছে করে। আমার বন্ধু বান্ধবরা বাড়িতে এলে সবাই বলে তুই তো রান্নাই করছিস, তো আমার রান্নাঘরটা আমি এমনভাবে করেছি যাতে গল্প করতে করতে রান্নাটা করা যায় আর কি। তো ওরা ওখানে ধর বসে আছে, আমি এখানে রান্না করছি, করতে করতেই গল্প করি। তাই বললাম রান্নাটা আমি ওইভাবে দেখি না, মানে রান্নাটা আমি কাজ করতে করতেই গল্প করতে করতেই বিষয়টা করে ফেলতে পারি। কিন্তু আবার যখন খুব সিরিয়াস রান্না করি, যেটাতে খুব মাথা খাটিয়ে একদম বিরিয়ানির তো মাপটা খুব ঠিকঠাক হতে হয়, তখন আমি ওই জিনিসপত্র তখন আর রান্নাঘরে কেউ এসে আমাকে ডিস্টার্ব করলে আমার খুব বিরক্ত লাগে। কিন্তু সৈনীতি একই সঙ্গে রান্নাটা কে দিচ্ছে সেই মানুষটার ব্যবহারও খুব ম্যাটার করে যায়। যে সেটা হতে পারে অনেক রেস্টুরেন্টে গিয়েও মানে যে দিচ্ছে তার হয়তো ব্যবহারটা এমন যে খাবারটা খাওয়ার আগেই মুখটা, বিয়ে বাড়িতে এরকম হয় না দেখবি যে কেটারিং এর লোকজন এত আন্তরিকতার সাথে খাওয়ান যেন মনে হয় যেন সেই বাড়ির ছোট মামা। আরেকটা কচুরি নিন, একটা কচুরি, কেন একটা কচুরি খেলে হবে, আরেকটা কড়াইশুটির কচুরি নিতেই হবে। আমার খুবই সুইট লাগে, মানে এইভাবে আপ্যায়ন করে খাওয়ানোর এখন সবাই খুব প্রফেশনাল, না খেলে পরে তাহলে বেঁচে গেল, ভালো হলো, এরকম সব ভাবেন। কিন্তু এত অনেক জায়গাতে আমি দেখেছি মানুষজন, আর বাঙালিরা তো খুবই আন্তরিকতার সাথে আপ্যায়ন করে খাওয়াতে পারে। এছাড়া মানে বাংলাদেশের মানুষদেরও এটা আমি দেখেছি, মানে সেই মানে সেটা আবার মানে আন্তরিকতার ঠেলায় আর কি, মানে হচ্ছে প্রাণষ্ঠাগত আর কি, মানে আমি পারবো না আর, না 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 কি করে হবে, আপনি অতিথি মানুষ, আপনাকে তো এটা খেতেই হবে আর কি। ঠিক আছে, তো এইটা আমাদের বাঙালিদের মধ্যেই আছে। আবার এমনও অনেক লোক থাকে যে আগে থেকেই মোটামুটি মাপ করে নেয়, মানে সে খাবারটা দেওয়ার সময়তেই বলতে থাকে তুমি তো হয়তো এটা খাবে না, মানে এতটা তো তুমি খাও না। শান্তিপুরি ভদ্রতা বলি আমরা সবাই এটাকে। কিরকম শান্তি, মানে তুই যেটা বলছিস আর কি, মানে চলে যাচ্ছে তখন থেকে গেলে তো পারতেন আরেকটা দিন, এরকম আর কি ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আমি দেখলাম যে তুমি একটা পরিবারকে আবার এক জায়গায় নিয়ে আসছো, ওই অনেকটা কিউপিডের মতন। বাস্তব জীবনে সোহিনী সরকার কতটা এটা খুব সুন্দরভাবে মেনটেন করতে দুজনকে একটা সম্পর্ককে জোড়া লাগাতে পারে। আমাদের জেনারেশন এমনি আর কি, মানে মানে আমি না এখন আর কোনো স্টেটমেন্ট দিয়ে দিতে চাই না। মানে স্টেটমেন্ট আমাদের এক্ষুনি দেওয়ার কোনো দরকার আছে কোনো কিছু নিয়ে? বলতো এই মুহূর্তটায় ভালো আছি, এক্ষুনি ভালো আছি, বেঁচে পড়তে আছি, নিঃশ্বাস নিতে পারছি, নিজের পছন্দ মতো খাবার খেতে পারছি, ঈশ্বর সেইটুকুনি যোগান দিয়েছেন, কাজ করছি ভালো, তোরা আসছিস, দেখা হচ্ছে, ইন্টারভিউ নিচ্ছিস, মানুষজন যে কজন মানুষ ভালোবাসেন, কিছু মানুষ হয়তো অপছন্দ করেন, আবার কিছু মানুষ পছন্দও তো করেন। তো সব মিলিয়ে এই মুহূর্তটায় আছি, কি করব, জোড়া লাগাবো, কি থাকবে না থাকবে, মানে আমার মনে হয় না এইসব নিয়ে আর এত ভাবার কোনো দরকার নেই, এই মুহূর্তে বাঁচি। সোহিনীদি, তুমি খুব সহজভাবে সমস্ত কথা বলে দাও। আমি দেখছিলাম শোভনদার একটা ইন্টারভিউ বা মানে একটা জায়গায় দেখছিলাম যে শোভনদা তোমার জন্মদিনে সম্ভবত তোমার এই সহজ ব্যাপারটাকেই শোভনদার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিল, ভালো লেগেছিল। কিন্তু জীবনটা এত সহজ নয়, মানে আমরা কমপ্লিকেটেড করি বা কখনো সিচুয়েশন কমপ্লিকেটেড করে দেয় যেখানে আমাদের বাধ্য হতে হয় কমপ্লিকেটেড করতে। তুমি সহজ ব্যাপারটা বা এই সহজিয়া হওয়াটা ধরে রাখো কি করে? সেটার জন্য তো কোনো স্ট্র্যাটেজি থাকে না, মনটা ভালো হতে হয়। সেটা কি বড় হওয়াটা বা তোমার যাপনটা কিভাবে বলবে? সহজ হওয়াটার মধ্যে সোজা ব্যাপার বলে আমার মনে হয়, সহজভাবে বলে দেওয়া, মিথ্যে কথা না বলার মধ্যে একটা আরাম আছে। সেই আরামটা আমি ফিল করেছি। আমি ছোটোবেলায় খুব মিথ্যে কথা বলতাম, তাতে আরও যত মিথ্যে কথা বলতে হয় সেইটা না খুব ডিস্টার্বিং, মানে পুরো মাথাটা সেটার মধ্যে লাগিয়ে দিতে হয় যে এই মিথ্যাটা ওকে আমি এইভাবে বলেছিলাম, তাহলে ওইটা আবার ওইভাবে বলা যাবে না। তো আমি তবে থেকে একটা মিথ্যে কথা, আমি যে মিথ্যে কথা বলি না তা না, টুকটাক যাওয়া আসা নিয়ে মিথ্যে কথা বলি, কটার সময় আসবে, এই আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি, এইসব বলি, করে হয়তো 1 ঘন্টায় পৌঁছলাম, এইসব টুকটাক বলি, কিন্তু খুব বড় সড়ো মিথ্যে কথা বলি না। আর যেটা আমি মিথ্যে কথা আমি বলি না, যেটা আমি বলতে চাই না আমি সেটা বলি না। আমি এটা বলতে চাই না, আমার জীবনের ধর এমন কিছু হয়তো অধ্যায় আছে সেটা নিয়ে আমি কারোর সাথে, সেটা তুই জানলে জানবি, আমার কিছু তাতে যায় আসে না, কিন্তু আমি এটা নিয়ে কথা বলবো না। আমার কিছু জিনিস ব্যক্তিগত, আমি অভিনেত্রী বলে বা আমি বলে, আমি সেলেবল বলে আমি সব কিছু নিয়ে আলোচনা করবো, তাতে তোমাদের যা ইচ্ছা আলোচনা করার করে ফেলো, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি মিথ্যে কথাও বলবো না। তুই বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি কথাটা? তুই যদি আমাকে একটা প্রশ্ন করিস যে অমুকটা কি তোমার সাথে হয়েছিল, আমি মিথ্যে কথা বলবো না, আমি বলবো যে আমি এটা নিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, এই যে স্পষ্টবাদী হওয়া, ওই দুটো একই জায়গায় চলে আসে, সহজ কিন্তু স্পষ্টবাদী, এটা হওয়াতে অনেক সময় হয়ে যায় অনেকে আমাদের ভুলও বোঝে, আমাদেরকে নিয়ে ভুল একটা ব্যাখ্যা তৈরি হয়। আরে সবসময় নেগেটিভ ধরছিস কেন? বহু মানুষ তো ঠিকও বোঝে।
যারা ঠিক বোঝা তারা ঠিকই বোঝা, সব থেকে বড় কথা তুই নিজেকে ঠিক বুঝছিস কিনা। আমি তো নিজেকে ঠিক বুঝছি। ওই যে বললাম যে মিথ্যে কথা বলার মধ্যে অনেক মাথা ঘামানোর ব্যাপার আছে, অনেক চালাকি আছে, অনেক বুদ্ধি। আমারও তো বুদ্ধি নেই, প্রত্যেকে সোজা কথা সোজাভাবে বলে দিই আমার যেটা আছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা স্টেটমেন্টে যে যা দেবো কিভাবে দেবো আর কি, যে এটা আমি করব না, এটা হবে না, মানে আমি অত স্টেটমেন্টের মধ্যে যেতে চাই না। এমনি সারাক্ষণ আমাদের জীবন পরিবর্তনশীল, একদম একদম কোনো কিছুই মানে যেটাতে বলছি তারপরে গিয়ে এটা অন্য কাজ করে ফেলছি, তো ফলে এত কিছুর মধ্যে জড়ানোর কি দরকার? ঠিক আছে না, সাথে পাচে না থেকে আমরা স্বাদে আহ্লাদেই থাকি, বরং সেটাই ভালো। তো এই স্বাদে আহ্লাদে থেকে এই যে গ্যাস্ট্রোনমিক্যাল একটা অ্যাডভেঞ্চার তৈরি হলো বা ভেঞ্চার তৈরি হলো, এখান থেকে তুমি কোন কোন রান্নাগুলোর ব্যাপারে টেক অ্যাওয়ে কি পেলে? মানে আদৌ কি শুধু স্ক্রিপ্টটাই ছিল না, নাকি কিছু? স্ক্রিপ্টে খুব মানে একটু ইজি রান্নাই ছিল, কারণ আমি যে স্টুডেন্টকে শেখাচ্ছি সে কিছুই জানে না, সে মানে গ্যাস জ্বালাতেও ভুলে যায় আর কি। তো তাকে সেই জন্য আমি বলিও আর কি একটা সংলাপে যে আমরা সহজ কিছু রান্না দিয়ে শুরু করি, বেসিক রান্না দিয়ে শুরু করি। তো ফলে সেই রান্নাগুলো শেখার খুব একটা নেই। কিন্তু আমি একটা চিজ কেক একদিন বানিয়েছিলাম, মানে এরকম একটা শেখানোর একটা প্রসেস ছিল, সেটা আমি শিখেছি আর কি। আচ্ছা, এই যে টিচার এবং স্টুডেন্টের যে সম্পর্ক, কিন্তু সেখান থেকে একটা অন্য জায়গায় পরিণতি পাওয়া বা যেভাবেই গল্পটা এগেছে, তুমি নিজের টিচার হিসেবে নিজেকে ভালো নাম্বার দেবে না স্টুডেন্ট হিসেবে, কোনটা তুমি ভালো? টিচার হিসেবে আমি ভালোই। আর আমি একটা সময় ছোটবেলায় একটা খেলা খেলতাম, জানিস তো, আমি নিজেই টিচার হতাম, নিজেই স্টুডেন্ট হতাম। আচ্ছা, মানে নিজেকে ধর ভূগোলের পড়া ধরছি, আমার নিজেই উত্তর দিচ্ছি। তো এইটা একটা আমার খেলা ছিল। এখনো আমি যখন জীবনে খুব একটু ইনডিসিপ্লিন হয়ে যাই, নিজের টিচার হয়ে যাই আমি। আচ্ছা, ঠিক আছে, কারণ আমাকে মানে আমি কলকাতায় খুব ছোটবেলা থেকে একা থেকেছি, তো ফলে আমার নিজেকে শাসন করতে হয়েছে। আমি নিজেই নিজের বাবা মা হয়ে উঠেছি কখন, যে আমি ধর কিছু একটা 10 দিন একটা ইনডিসিপ্লিন কিছু করলাম, 11 দিনের মাথা থেকে না সোহিনী এটা তোমার করা যাবে না, তুমি তোমার গোল অন্য, তোমাকে এই জায়গায় পৌঁছতে হবে, তোমাকে এটা করতে হবে। তো ফলে সবসময় আমি আমার স্টুডেন্ট, আমি আমার টিচার। মা, তুমি একটা ভিডিওতে বলেছো যে আমরা মায়ের হাতের রান্না নিয়ে আলোচনা করি, বাবার হাতের রান্না। এটা তো একটা অন্যরকম ভাবে সমাজটাকে দেখা। আবার এরই সঙ্গে একটা কথা না বললেই নয়, এখনো একটা বাড়িতে যদি কন্যা সন্তান জন্মায় তাকে প্রাইমারিলি খেলার জিনিস হিসেবে রান্নাবাটি দেওয়া হয় বা মেকআপের জিনিসপত্র দেওয়া হয়। এটাকে কিভাবে দেখো তুমি? আমরা একই সঙ্গে তো পরিবর্তনের কথা বলছি, সাম্যের কথা বলছি, ইকুয়ালিটির কথা বলছি। আসলে আমরা ছোটবেলা থেকেই সবকিছুর মধ্যেই না একটা ওই জেন্ডার, একটা সবকিছুর মধ্যেই জেন্ডারকে একটা আলাদা করে ভাগ করে দিই, যে গোলাপি মানেই মেয়ে, পিঙ্ক ব্লু মানেই ছেলে। ঠিক আছে, এইভাবে একটা সবকিছু থেকেই একটা আলাদা করে পার্থক্য করে দেওয়ার আমাদের কথাবার্তার মধ্যে। একটু আগেই একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার ছোটবেলায় খুব রান্নাবাটি খেলতে ইচ্ছা করতো, কিন্তু সবসময় আমাকে বলা হতো যে তুমি ছেলে, তুমি কেন রান্নাবাটি খেলবে, পুরুষ মানুষ আবার রান্নাবাটি খেলে নাকি। কিন্তু আমার ইচ্ছা করতো, মানে ভাল লাগতো রান্নাবাটি খেলতে বোনেদের সাথে, দিদিদের সাথে, কিন্তু আমাকে খেলতে দেওয়া হতো না। ঠিক আছে, তো এইরকম তো হয় আর কি। এবার সেটা ভেঙে বেরোনোটাই হচ্ছে তো আমাদের কাছে চ্যালেঞ্জ, বা আমাদের পরবর্তী যে তোর মেয়ে হয়েছে, ঠিক আছে, তোর মেয়েকে তুই কিভাবে, মানে তুইও তো শিখবি ওর সাথে সাথে। তোর মেয়ের যেমন 1 বছর বয়স, তোরও তো মাতৃত্বেরও 1 বছর বয়স। ঠিক আছে, 5 মাস বয়স, তোর মেয়ের 5 মাস বয়স, তোর মাতৃত্বেরও 5 মাস বয়স। তো তুইও তোর মেয়ের সাথে শিখবি ওকে কোন জিনিসটা। আমাদের মারা বাবারা ছোটবেলায় এমন অনেকভাবে বকতেন যে বকা যায় না একটা শিশুকে আমরা অনেক বেশি টেকেন ফর গ্র্যান্টেড করে নিই। এই বসো, এখানে কি মুখে দিচ্ছ, নামাও, একদম অসভ্য। এইভাবে একটা বাচ্চার সাথে কথা বলতে পারি না, একটা বড় মানুষের সাথে বলতে পারি আমরা? তো একটা বাচ্চার সাথেই বা কি করে বলতে পারি? বাচ্চাকে আমরা বকতে পারি, শাসন করতে পারি, ঠিক আছে, কিন্তু তারপরেও তার সাথে আমরা অসভ্যের মতো আচরণ করতে পারি না, তাকে যা ইচ্ছাভাবে কথা বলা যায় না। মানে আমার ছোটবেলায় আমার একটা রেজাল্ট, ও কার থেকে টুকে পাস করেছিস, মানে এগুলো হিউমিলিয়েট করা। তুমি তার সে যেটা করছে তাকে তুমি সে কৃতিত্বটা দেবে না, তার মানে তুমি বুঝতে পারছিস আমি কি কথা বলছি? এটা আমাদের বিভিন্ন রকম ভাবে রয়েছে। তুই যেভাবে বলছিস মেয়েদেরকে একটা মেকআপ কিট দিয়ে বা একটা রান্নাবাটি দিয়ে তাকে যেভাবে আলাদা করে মহিলা, তুমি তোমার এই কাজটা তুমি এটাই করো, সেরকম ছেলেরাও যারা মেকআপ করতে চাইতো তাদেরকেও মেকআপ দেওয়া হয়নি কখনো। তো এটা শিকার শুধু যে মেয়েরা তা নয়, ইকুয়ালি ছেলেরাও এটা শিকার এই পিতৃতন্ত্রের। ঠিক আছে, মানে তুমিও একটা রাস্তায় দাঁড়িয়ে টয়লেট করতে পারো না, একটা মেয়ে যেভাবে পারছে না তুমিও সেভাবে পারো না টয়লেট করতে। তুমিও পুরো শরীর দেখিয়ে বা ওইভাবে একটা এইভাবে তুমি কলে স্নান করতে পারো না। যদি কলে স্নান করাটা তোমার জন্য ঠিক হয়ে থাকে তাহলে সেটা একটা মেয়ের জন্যও ঠিক। ঠিক আছে, মানে এবার এইগুলো আমরা বলছি, কিন্তু এগুলো
মানে কি বলবো এক্সিকিউট করা, হ্যাঁ ইমপ্লিমেন্ট করা, সেগুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু কথা বলছি আমরা, তুই এখন দাঁড়িয়ে আমাকে একটা প্রশ্ন করছিস, তার আমি উত্তর দিতে পারছি। 4 জনের সেখানে পছন্দ হবে, 5 জনের ভালো লাগবে না, 5 জন আরও সেখানে বিভিন্ন ব্যাখ্যা দেবে, এটা তো চলবে। আর সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সবাইকে সব কথা বলে দিতে পারে, কোনো কিছু নেই, লাগাম নেই, ট্যাক্স নেই, জিএসটি বসে না তার উপরে, তো ফলে সবাই সবাইকে যা ইচ্ছা তাই বলে দিতে পারে। তো কিন্তু পরিবর্তন হবেই আমার মনে হয়। তোর মেয়ে যখন বড় হবে, ঠিক আছে, আমাদের কথা হচ্ছে তো ওদের জন্যই তো কথা হচ্ছে, এত ওদের রাস্তাটা যাতে একটু মসৃণ হয়। সোহিনীদি, আজ যে কথাটা খুব সহজভাবে তুমি ব্যাখ্যা করলে, এরকম অনেক কথা আমরা যখন আজকে দাঁড়িয়ে বা যখন নিজেরা বড় হওয়ার পর বাড়িতে বলতে যাই, তখন আমাদের বাবা মারাই অনেক সময় বলে দেয় বা বড়রা বলে দেয় যে এত পাকা পাকা কথা বলেন, এটাই হয়ে এসেছে। সোহিনী সরকারকে কোনোদিন লড়তে হয়েছে মানে কোনো একটা কথাকে বাড়িতে বোঝানোর জন্য, না এটা হয় না বা এটা ঠিক, হ্যাঁ এটা এতদিন চলে এসেছে কিন্তু এটা ভুল? আমি না আবার অত কথা টথার মধ্যে কখনো যাইনি। আমার যেটা ঠিক মনে হয়েছে সেটা আমি করেছি, ঠিক আছে। মায়ের সাথে যে মানে আমি ফিল্টার করে কথা নিয়ে নিতে পারি আর কি, যেটা মানে নেওয়ার সেটা নেব, যেটা আমার করার সেটা আমি করব। তো ফলে আমি অত কিছু মানে, কারণ বাইরে কাজের জায়গায় এত লড়াই, আমি অত ঘর বাড়ি অত লড়াই আমি করতে পারবো না আর কি, ঠিক আছে। আর আরেকটা কথা ঠিক, যে আমার মা খুবই সাপোর্টিভ ছিলেন আমার যে কোনো কাজে আর কি, সেটা আমার অস্বীকার করে লাভ নেই। এবং একদম ছোটোবেলা থেকে, আমি অনেক ছোটোবেলা থেকে ইন্ডাস্ট্রিতে, সেখানে ছবি তোলানো, ছবি দেওয়া, তখন প্রসেসটা আরও অন্যরকম ছিল, সেখানে সবসময় আমার মা আমার সাথে থেকেছেন। আবার এমন নয় যে আমার সাথে থেকেছে বলে সবসময় আমার লগে লগেই থেকে গেছে, ঠিক আছে, মানে একটা সময়ের পর আবার কোথায় ছাড়তে হবে সেটাও সে জেনে গেছে। ফলে বাকি লড়াইটা আমাকে আমার মতো লড়তে হয়েছে, মানে সেখানে আর মা ঢোকেনি। মানে বহুদিন পর রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিংয়ে এই প্রথম মা এলো, কিন্তু একদম শুরুর দিকে যখন ছবি তোলানো, কোথাও প্রোডাকশন হাউসে গিয়ে ছবি জমা দেওয়া, সেগুলো কিন্তু মা তখন আমার সাথে যেত। সোহিনী, তুমি যেহেতু তোমার মানে একদম শুরুর সময়টার কথা বলছো, এবং রান্নাবাটিও কোথাও না কোথাও একটা নতুন প্রজন্মের একটি বাচ্চাকে বড় করা, তার মনস্তত্ত্বকে বোঝার একখানা জায়গা বলছে। বর্তমান প্রজন্ম এই যে খুব সরল রেখা অনেকে বলে দেয় না, বর্তমান প্রজন্ম মানেই এরকম, ওরা একদমই সিরিয়াসলি নেয় না, এরকম কি সরল রেখায় ব্যাখ্যা হয় নাকি? দেখো, আমাদের প্রজন্মকেও আমাদের বাবা মারা বলতো। আমি যখন প্রথম ফসলসের গান শোনা শুরু করেছিলাম ক্লাস 11-12-এ পড়তে, সারাক্ষণ রূপম রূপম ইসলামের যেখানে সব প্রোগ্রাম হচ্ছে চলে যাচ্ছি, তখন আমার বাড়ি থেকে অনেক কথা বলেছে, এটা কি গান, এটা কি ভাষা, এটা কি ধরনের, এরকম হওয়ার হয় নাকি, এটা কি, এগুলোর কোনো গান নাকি। যখন প্রথম একদম ছোটোবেলা আমার দিদি টিদিরা সুমন শুনতো, অঞ্জন দত্ত, নচিকেতা, তখন তাদের গান নিয়েও আমি শুনেছি। এখন সেগুলো কাল্ট হয়ে গেছে, ঠিক আছে। নচিকেতার গানের ভাষা নিয়ে তখন সবাই খুব মানে হই হই করে উঠেছিল আর কি। এখন নচিকেতার গান তো কালজয়ী সব গান, ঠিক আছে। তো সেটা তো সব সময়ই হয়েছে আর কি। তো যখন তুমি তোমার থেকে বয়সে ছোট কাউকে দেখো, ওই জেনারেশন না হলেও যখন বয়সে ছোট কারোর থেকে দেখো, এবং তার থেকে যদি এমন কোনো ব্যবহার পাও যেটা তুমি হার্ট করছে, তুমি কি তার জায়গায় গিয়ে বোঝার চেষ্টা করো যে কেন এই মানুষটা এরকম, মানে কেন এই বাচ্চা? আমি সাইকোলজিক্যালি সবসময় বোঝার চেষ্টা করি। আর হার্ট ওইভাবে ছোটদের বড়দের বলে কথা নয়, হার্ট তোকে যে কোনো বয়সী লোকজনই করতে পারে, বা তুইও কাউকে করতে পারিস। আর তুই কতটা হার্ট হবি সেটাও তো তোর হার্টের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো তুই মানে এখন এমন একটা এতে দাঁড়িয়েছে যে তুই খুব একটা মানে হার্ট হওয়ার মতো জায়গাতে নেই। আমি কাউকে হার্ট করছি কিনা সেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আমার সিনিয়রদের কতটা রেসপেক্ট করছি, ছোটদেরকে আমি কতটা ভালোবাসছি। আমি কাউকে জাজ করার মতো, জাজ যে করি না তা না, কিন্তু আমি যতবার জাজ করি ততবার নিজেকে আমি কাউন্টার প্রশ্ন করি যে আমি ওই বয়সটায় কী করেছি। আমি তো ওই বয়সে সোশ্যাল মিডিয়া ছিল না বলে অনেক কিছু করে পার পেয়ে গেছি। এখন বেচারাদের সোশ্যাল মিডিয়ার জন্য সব জায়গাতে সারাক্ষণ মিডিয়ার লোকজন থাকে, সব জায়গায় সব ছবি টবি তুলে দেয়। আমরা অনেক কিছু বাড়াবাড়ি করেছি, কিন্তু কেউ জানতে পারেনি বা কিছু আর কি হয়নি আর কি। আর আমি অত জাজ করার মতো, যতবার তোকে বললাম আমি জাজ করেছি, ততবার আমি নিজের জাজ হয়েছি সেটা আমার মনে পড়েছে। তো ফলে আমি কাউকে ও মুখ খারাপ, ও ওটা করলো, ওটা ওর সাথে প্রেম করলো, ওর সাথে ওইটা করতে গেল, ও তো বাবা ও কী করে ব্র্যান্ডের জিনিসটা ইউজ করে রে, ওর কাছে কী করে এত টাকা এলো, ও মুখ করলো তো সুখ করলো, আমি এসবের মধ্যে একদমই নেই। যার যেভাবে বেঁচে থাকার লড়াই সে সেভাবে করছে, ঠিক আছে। আমার যদি খুব কাছের মানুষ হয়, আমি যদি দেখি, তাহলে হয়তো আমি তাকে একটা বোঝানোর চেষ্টা করব বা সে করবে। আর আমি জানি যার বোঝার হবে সে ঠেকে ঠেকে নিজে বুঝে যাবে আস্তে আস্তে। তার থেকে তুমি তোমার চড়াই পাখিকে খাবার খেতে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চড়াই পাখি মানে হ্যাঁ, তাদেরকে তো বোঝানো খাবার দেওয়ার নেই আর কি।
আমাকে একজন ফেসবুকে লিখেছিল যে ওদের ইনস্টিংক্ট নষ্ট করে দিচ্ছেন, ওরা তো আসলে মানে খুঁটে খায়। তাহলে আমি তখন ভাবলাম যে আমি তাকে বলি যে মানুষও তো শিকার করে খেত, তাহলে আপনি বাজারে যাচ্ছেন কেন কিনে? তাহলে শিকার করেই খেতে পারি। তো যখন শহরে একটা জায়গাতে যেখানে সব গাছপালা কেটে দিচ্ছে, পাখিদের কোনো খাবার জায়গা নেই, তো আমি যদি একটু খাবার দিই তাতেও মানে মানুষের সব জায়গাতেই তো একটা করে কথা, আবার ভালো কথা অনেকে বলে, কিন্তু এটাও সত্যি কথা, অনেকেই অনেক সুন্দর গুছিয়ে সুন্দর কথা বলেন। আচ্ছা, তোমার জীবনে সেরকম কোনো পিসি বা মাসি বা কাকিমা আছে যারা সব কথাতেই ফোড়ন কাটে? না সোশ্যাল মিডিয়া বলছি না, পারিবারিক ক্ষেত্রে যে কোনো কিছুতেই কোনো একটা জায়গায় দেখালো কি রে এটা কবে হবে, যতদিন না তোমার বিয়ে। একদম নেই, মানে আমি এরকম কারোর সাথেই কোনো সম্পর্ক রাখি না। বাহ, অসাধারণ। আচ্ছা, আরেকখানা জিনিস বলো, সেটা হলো গিয়ে এই যে যেহেতু রান্নাবাটি এবং আমাদের অনেক ক্ষেত্রে বলা হয় যে কারোর মন পাওয়ার রাস্তাটা বা মন জয় করার রাস্তাটা পাকস্থলী দিয়ে, তুমি এটা কতটা বিশ্বাস? হ্যাঁ, তাই তো অনেকটা তাই, সবার ক্ষেত্রে তাই নয়। আমি এমন একজনকেই জানি যার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কিন্তু আবার অনেক মানুষের জন্য এটা প্রযোজ্য। আর সে যদি খুব ফুডিও না হয়, কিন্তু ভালোবাসাটা সে অনুভব করতে পারে। তো জন্মদিনে গিয়ে আমি যদি একটু একটা কিছু রান্না করে তোকে খাওয়াই, তুই খুব ফুডি না হলেও ওটার মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা তুই অনুভব করতে পারবি। আচ্ছা, ওই রান্না দেওয়ার সময় পরিবেশনটাও খুব ম্যাটার করে, ঠিক সেরকম সম্পর্কের ক্ষেত্রেও আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জেস্চারগুলো বা আমার কোনো কিছুর মধ্যে তুমি সেটা বুঝতে পারো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এরকম হয়? মানে এটা কি হয় নাকি সবসময় ভালোবাসা হোক, সম্পর্ক হোক, সেটাকে নারিশ করতে হয়, বা রান্না হলেও ওই প্রেজেন্টেশনটার মধ্যে থাকতে হবে ভালোবাসাটা? দেখ, সবসময় যে প্রমাণ দিতে হবে এমনটা নয়, কিন্তু আবার কিছু সময় প্রমাণ দিতে হয় না, কিন্তু কিছু সময় সেটা আবার একটু গুছিয়ে পরিবেশনও করতে হয়। তবে সবসময় তুই একটা, যখন তুই কারোর সাথে বিয়ে করেছিস, যার সাথে একসাথে থাকছিস, তুই তাকে সারাক্ষণ তুই ইমপ্রেসড করতে পারবি না, ঠিক আছে? তখন একটা বকাঝকার মধ্যেই ভালোবাসা থাকে, কেন খেলি না, এতক্ষণ ধরে জল খাসনি কেন, সারাদিনে জল খাচ্ছিস না, এরপরে একটা ইনফেকশন হবে, ঠিক আছে? তো সব সময় যে তার মুখের সামনে আমি জল এনে দিলাম বা কিছু করলাম এমনটা নয়, কিন্তু এইটুকুনি তার কিসে অসুবিধা সুবিধা। তো সব সম্পর্কে না আলাদা আলাদা ইকুয়েশন হয়, সব সম্পর্ক তার একরকম হয় না, ঠিক আছে? আমার মায়ের সাথে যেমন এখন আমার খুব মা মেয়ের মতো সম্পর্ক, আমি মা, আমার মা হচ্ছে মেয়ে, তো ফলে মা এখন বিকেলবেলায় কখন ঘুমোচ্ছে, খেয়ে দেই ঘুমোতে গেল কি না, হাঁটলো কি না, একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ করলো কি না, এগুলোর দিকে আমার এখন কড়া নজর। একটা সময় আমি মাকে খুব মিষ্টি খাওয়াতাম, যেখানেই যেতাম বিভিন্ন রকম মিষ্টি কিনে কিনে এনে খাওয়াতাম, এখন আমি একদম সেটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? মোটা হয়ে যাচ্ছে, বেশি মোটা হলেই পায়ে প্রেশার পড়বে, হাঁটুর প্রবলেম হবে, তো এখন আমি সেটা না, রোগা হতে হবে। তো এখন আমার মাকে যেমন একটু শাসন করতে হয়, তো মাকে আমি যদি এখন খুব মিষ্টি করে কথা বলি, আমার মাথার উপরে উঠে নাচবে, কিচ্ছু কথা শুনবে না। সিসিটিভি লাগিয়েছি যে কতক্ষণ ফেসবুক করে, ইনস্টাগ্রাম করে, ফোনে দেখি সারাক্ষণ অনলাইন আছে কিনা রাত্রিবেলা। তুমি কি এগুলো ইনস্টল করে দিয়েছিলে? মানে আমি ফোনটা কিনে দিয়েছি, স্মার্টফোন আর কি আমি কিনে দিয়েছি, ঠিক আছে? কিন্তু এখন তার ফেসবুক করার নেশা হয়েছে, বিভিন্ন সব আমাকে স্টোরি পাঠায়, পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাচ্ছে, অমুকটা ওইটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। আরে মা, এগুলো ফেক নিউজ, চারিদিকে তুমি এগুলো ছবি, তুমি এগুলো দেখা বন্ধ করো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে তো কাকিমা অনেক কিছু এমন দেখে যেগুলো তোমাকে নিয়ে, হ্যাঁ সেটা থেকেই যে প্রশ্নটা থেকে না তুমি অনেকবার উত্তর দিয়েছো যে আমার মা বোঝে না রে, আমার মা সেখানেও লাইক করে আসে। ও আচ্ছা, তো একজন আমি মাকে বললাম যে মা, এটা তো আমার এগেইনস্টে লেখা একটা নিউজ, তুমি এখানে গিয়ে লাইক করেছো? তোর ছবি দেখলাম, আমার ছবি দেখছে, ওখানে গিয়ে একটা দেখছি রুমা সরকার লাইক। ভাব তুই, ভাব আমার। আচ্ছা, তাহলে ফ্যামিলি গ্রুপেও কাকিমা ডেফিনেটলি, আমাদের ফ্যামিলি গ্রুপটুকু ওসব কিছু নেই। মানে অন্য একটা জিনিস ভুল বুঝে অন্য কোনো রিয়াকশন দেওয়া, মানে যেটা ধরো স্যাড ইমোজি দিতে হতো না, আমার মা এখন একটা শিখেছে থামস আপ, একটা এই যে একটা এরকম একটা শিখেছে লাভলি, আর এরকম সবাইকে, ওই যে সায়নী দাঁড়িয়ে রয়েছে, সায়নীকে, সব আমার যত বন্ধু রয়েছে তারা আমার সাথে সবাই যে ফেসবুক ফ্রেন্ড, মানে এখন আর ওটা নেই যে তোর সাথে আলাপ হলেই তোকে একটা সব ছোটবেলায় হতো, এখন আমার মা সবাইকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়, জানিস? আর আমার মা হলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, বলে রিকোয়েস্টে যদি কিছু হয়ে যায় টাকা কেটে দেবে থেকে, এটা হয় পায়। তো বিভিন্ন জনের বিভিন্ন সাইকোলজি। তো যাই হোক, এই সোশ্যাল মিডিয়ার কথা থেকে যে কথাটা না বললেই নয়, একটা বিষয় নিয়ে তোমাকে নিয়ে চর্চা হচ্ছে, একজন পলিটিক্যাল লিডারের সঙ্গে তোমায় দেখা গেছে একই মঞ্চ শেয়ার করতে। এবং আমি মঞ্চ শেয়ার করা মানেই যে আমি সেই পলিটিক্সে, সেই পার্টিতে ঢুকে গেলাম এমনটা নয়। সেখানে আমার পুজোর একটা ওপেনিং ছিল, সেখানে আমাকে একটা সাম্মানিক দিয়ে সম্মান দিয়ে নিয়ে গেছিলো, আমি সেটা করেছি। এবং তার আগের দিনই আমার একজন তৃণমূলের নেতারও পুজোর উদ্বোধন ছিল, সেটাও আমি করেছি, ঠিক আছে? তো ফলে কোনো মানুষের সাথেই যে একটা একই মঞ্চে দাঁড়িয়ে, আমি শুধু থিয়েটারের দল করি, এবং থিয়েটারের দলে যাদের সাথে আমি একই মঞ্চে শেয়ার করি
তারাই আমার কলিগ, তাদের থেকে আমি শিখি, তাদের সাথে আমি একসাথে কাজ করি। এছাড়া আমার কোনো দল নেই, আমার দল হচ্ছে থিয়েটারের দল। সোহিনীদি, যেহেতু কিছু মানুষকে নিয়ে একটা পারসেপশন তৈরি হয়ে যায় হয়তো এই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গাটায় মানে তুমি হয়তো সেটা বলছো না কোথাও, হয়তো তাহলে আমাকে জিজ্ঞাসা করছিস কেন? না আমি বলছি লোকে আমাকে নিয়ে হাজারটা কথা বলবে, তুই হাজারটা প্রশ্ন আমাকে করতে পারিস না, মানে কত প্রশ্ন তুই আমাকে করবি? বিভিন্ন জনকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আছে। তোর পাড়াতে গেলেও আমি দেখবো তোকে নিয়ে 10টা প্রশ্ন আছে। কোনটা আমি শুনবো, কোনটা করব, কোনটাতে কনসেন্ট্রেট করবো, সেটা তো আমাকেও ডিসাইড করতে হবে, তোকেও ডিসাইড করতে হবে। সারাক্ষণ যদি সবকিছু নিয়ে তোমাকে ওই বিজেপি দলে দেখা গেছিল, আর তুমি কি বিজেপি? আচ্ছা না, তোমাকে নিয়ে অমুকজন এইটা কথা বলেছিল, তাহলে কি বলবে তুমি? আচ্ছা তোমাকে নিয়ে এই ছবিটাতে এই সময়টা এইটা হয়েছিল, তাহলে তুমি কি বলবে? তুমি আরে আমার তো বলা বলির কিছু নেই। আমি একজন অভিনেত্রী, আমার কাজ করা কাজ, আমার একটা চরিত্র ফুটিয়ে তোলা কাজ। তারপরেও আরজি করের মতো ঘটনা ঘটেছিল, এমন নয় যে আমি অনেক জায়গাতেই বলেছি আমি কোনোদিন ছোটবেলা থেকে কোনো ইউনিয়ন প্রতিবাদ করা, মিটিং মিছিল কিছুই করিনি, কিন্তু আরজি করের সময় আমার মহিলা শরীর দিয়ে, আমার যোনি দিয়ে, আমার স্তন দিয়ে আমি সেটা ফিল করেছিলাম। আমি তাই জন্য গেছি, আমার মতো বহু মানুষও গেছে, এবং আমার ধারণা যে 80% লোক কোনো দল থেকে বিলং করে না। তারা ভোটার কার্ড আছে, তারা ভোট দেয়, কিন্তু তারা না সিপিএম, না তৃণমূল, না বিজেপি, না কংগ্রেস। সব বাড়ির মহিলারা সিপিএম করে, তৃণমূল করে, বিজেপি করে, কংগ্রেস করে, এটা আমি মানতে পারছি না। ঠিক আছে, আমার বাড়ির কেয়ারটেকারের যে বউ যে ওখানে গেছিল, সে কোনো দল করে না। ঠিক আছে, আমার বাড়ির যে রান্না দিদি যে রাত্রিবেলা 14 আগস্ট গেছিলো, সে কোনো দল করে না। তো এরকম আমরা গেছিলাম, এরকম ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছিল, তাই জন্য গেছি আমরা। এবার তারপরে বলবো অমুক জায়গাতে এটা হয়েছিল, আপনি তখন কেন গেলেন না? না, যেতে পারিনি, আমার কাজও ছিল, আমাকে রোজগার করেও খেতে হয়, আমার বাবার উপর 6-7টা ফ্যামিলি ডিপেন্ডেন্ট, আমার মা আছেন, তো ফলে আমাকে অনেক কিছু কাজ করে আমাকেও সার্ভাইভ করতে হয়। ঠিক আছে, কিন্তু ওই একটা ঘটনাতে সবাই নেমেছিল, আমিও নেমেছিলাম, আমার একা নামার সাহস নেই। যদি সবাই মিলে আবার নামে, আবার তখন আমি নামবো। সোহিনীদি, যে জিনিসটা তোমার ক্ষেত্রে খুব সহজ, সেটা কিন্তু আমাদের সবার জন্যই, মানে যারা আরজি করে সময় প্রতিবাদ করেছিল, রাস্তায় নেমেছিল, তারাও কাজে ব্যাক করেছে, কিন্তু কোথাও না কোথাও যারা গ্ল্যামার জগতের মধ্যে আছে তাদের ওপর কি দায় বর্তে যাচ্ছে? মানে তুমি এটা বলছো যে এটা তো তুমি এক্সপ্লেনেশন দিচ্ছ না, কিন্তু কেন, মানে একটা কোথাও না কোথাও কেন এটা করেছেন, এই প্রশ্নগুলো আমার মনে হয় তোরা বন্ধ কর। এই প্রশ্নগুলোর আর কোনো মানে নেই, মানে এই প্রশ্নগুলো করলে পরে নেগেটিভ প্রশ্ন নিয়ে তুই যদি শুরু করিস, তাহলে 100টা প্রশ্ন রয়েছে। এই যে তোকে আমি এক্ষুনি বললাম যে এটা আর কেন, তাই না, আমি কি উত্তর দেবো এগুলোর? তারা বলছে, তাদেরকে কি প্রশ্ন করাটা বেটার না? মানে আমার তো কোনো কিছু এগুলো নেই, আমি তো আমার বক্তব্যটাই সব তুই না বলতেই আমি সবার বলে রাখলাম যে এইটা আমার বক্তব্য। এবার কিসের দায় বর্তায়, তো এখনকার তো বরাবরই তাই, মানে আমি আলাদা করে কি উত্তর দিয়ে কি এমন উত্তর দেবো যাতে লোকজন চমকে যাবে? এমন কোনো চমকানোর মতো, তাক লাগানোর মতো কোনো কথা আমার কাছে নেই। তো বেশ, না চমকে, বরং না চমকে একটু কিছুটা ধমকেও গেছি আমি। ধমকে যেটা নিয়ে না বললেই নয়, সেটা হলো রান্নাবাটি এবং ওই একজন বাচ্চাকে বোঝার যে জায়গাটায়। যদি তোমার ক্ষেত্রে জিজ্ঞেস করে, টিচার পাওয়াটা বেশি কঠিন নাকি টিচার হওয়াটা বেশি কঠিন তোমার কাছে? বেশি কঠিন। টিচার বরাবরই, মানে গুরু পাওয়াই খুব কঠিন। আমি 2-1জন গুরু পেয়েছি, অনেকেই পেয়েছেন, কিন্তু নেই সেই দিদিমণি আর নেই। ঠিক আছে, কিন্তু টিচার একটা দারুণ ব্যাপার। সে স্টুডেন্ট তৈরি করে, মন তৈরি করে, ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে। সবাই টিচার হতে পারে না, পড়াশোনায় দারুণ ভালো মানেই টিচার হওয়া যায় না, কোচ হওয়া যায় না। তার জন্য একটা আলাদা বোধ লাগে, আলাদা কিছু একটা মনে হয়। টিচার একটা আলাদা বিষয়, মানে ভগবানের মতোই। তোমার মনটা যে এরকম, সেটার জন্য কারোর কথা মনে পড়ে? কোনো তোমার শিক্ষক বাড়ি? হ্যাঁ, মনে পড়ে। আমি একটা খবরের কাগজের জন্য একটা লেখাও লিখতাম, সেখানে একজন টিচারের কথা আমি লিখেওছিলাম, রমাদি। লিখে দিত, মানে কিছু ভালো কি, মানে ঠিকঠাক লেখা হলে পরে লিখে দিত ভালো। ঠিক আছে, সেই ভালোটা বারবার করে মনে পড়ে। এখন আর ভালো বলার কেউ নেই, সবাই সবকিছু শুধু সবার খারাপই দেখে। না, আমরা খারাপ থেকে ভালোর পথেই যাব। আমি কয়েকটা রান্নার নাম তোমায় একদম ছোট্ট করে শেষ করবো, কয়েকটা রান্নার কথা বলবো, এবং এই রান্নাগুলো যদি যা গুণাবলী তোমার মধ্যে আছে, আমি রান্নার কিচ্ছু জানি না, ইন্টারেস্টিং পথ, তাই তোমাকে বলছি, তোমার যে চরিত্রকে মনে হবে যে টলিউডের এই, মানে একে যদি এই খেতাবটা দেওয়া হয় তাহলে সব থেকে বেশি ভালো মানাবে, সেটা কে হবে? প্রথম হলো চিতল মাছের মুইঠা। স্বস্তিকাদি। ঝুরঝুরে লোটে মাছ। ঝুরঝুরে লোটে মাছ সোলাঙ্কি। আচ্ছা, গোল গোল করে বড় বড় আলু করে কাটা বাঙালি কষা মাংস।
কষা মাংস শুনলে আমার সৃজিতদার কথাই মনে পড়ে। এত মানে মাংস খেতে ভালোবাসে লোকটা, মানে সৃজিত মুখার্জি। ইলিশ ভাপা। ইলিশ ভাপা প্রতিমদা। আচ্ছা, আর ঝুরঝুরে আলু ভাজা ঋত্বিকদা। আর শেষ সেটা হলো ফেনা ভাত, ঘি দিয়ে, পাশে একটু আলু ভাতে, এটা ডিম সেদ্ধ, একটু ডিম সেদ্ধ, একটু সরষের তেল হলেও চলতে পারে। এটা আমি নিজেকেই দিচ্ছি। আচ্ছা বেশ, তাহলে এখানেই আমাদের শেষ করতে হবে। শেষ করব, রান্নাবাটি আসছে, কি বলবে? মানে তুই একটু বল না রে, ভালোবেসে বল না, বল। রান্নাবাটি আসছে এই 7 তারিখে, এবং ওই একটা মানে পাকস্থলীর ভেতর দিয়ে যে যাত্রাটা তৈরি হবে এবং সেটা মন অবধি কতখানি পৌঁছলো সেটা দেখার জন্য কি করতে হবে সেটা বলে দাও। প্রেক্ষাগৃহে গিয়ে রান্নাবাটি দেখতে হবে। হ্যাঁ অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন, না না অবশ্যই দেখবেন, এমন কোনো দায়বদ্ধতা নেই আপনাদের ওপরে। যদি লোকজন এসে বলে, যদি সোশ্যাল মিডিয়ায় দেখতে পান যে ভালো বলছে লোকজন, তাহলেই যাবেন। টিকিটের প্রচুর দাম, আশা করি ভালোই লাগবে। এটা খুব সহজ গল্প, পারিবারিক গল্প, বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে যেতে পারবেন আর রিলেট করতে পারবেন, এবং যারা বাবা মা হয়েছেন বা হবেন বা হয়ে উঠতে চাইছেন, তারা সবাই আমার মনে হয় যে এই গল্পটার সাথে রিলেট করতে পারবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।